রিয়াদ কখনো ভূতে বিশ্বাস করত না। তার জীবনে এত বাস্তব সমস্যা ছিল যে অদৃশ্য কিছুকে ভয় পাওয়ার সময় সে পায়নি। চাকরি গেছে, বন্ধুদের সাথে দূরত্ব, ভালোবাসার মানুষ অন্য কারো সাথে বিয়ে করে ফেলেছে। ঢাকার ভাড়া বাসা চালানো অসম্ভব হয়ে পড়েছিল। তাই শহরের একদম প্রান্তে, প্রায় জনমানবহীন এলাকায় একটি পুরনো বাড়ি সে অস্বাভাবিক কম ভাড়ায় পেয়ে যায়। বাড়িটি প্রথম দেখাতেই অদ্ভুত লেগেছিল। দোতলা, দেয়ালের রং উঠে গেছে, লোহার গেট মরিচা ধরা, আর বাড়ির ঠিক পেছনেই বিশাল পুরনো শ্মশান। বাড়িওয়ালা চাবি দিতে দিতে শুধু বলেছিল, রাতের পর বাইরে বের হবেন না। রিয়াদ হেসেছিল, ভাবছিল গ্রাম্য কুসংস্কার। প্রথম রাত। বাড়িতে জিনিসপত্র গুছাতে গুছাতে রাত 11টা বেজে যায়। চারপাশে অস্বাভাবিক নীরবতা, কোনো গাড়ির শব্দ নেই, কোনো কুকুরের ডাক নেই। রাত 2টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়, কারণ ধূপের গন্ধ। কিন্তু সে তো ধূপ জ্বালায়নি। গন্ধটা আসছে জানালার দিক থেকে। সে ধীরে উঠে পর্দা সরায়। তার বুকের ভেতর রক্ত জমে যায়। শ্মশানের ভেতর দূরে আগুন জ্বলছে, আর ঠিক জানালার সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে ঢাকা একটা অবয়ব। মুখ দেখা যাচ্ছে না, স্থির, তার দিকে তাকিয়ে। রিয়াদ চোখ বন্ধ করে আবার খোলে, কেউ নেই। দ্বিতীয় রাত, সময় 3টে। রাত ঠিক 3টে। টুপ টুপ টুপ। করিডোরে পায়ের শব্দ, ধীর ভারী, যেন ভেজা মাটির ওপর হাঁটা। রিয়াদ সাহস করে দরজা খোলে। কেউ নেই, কিন্তু মেঝেতে কালো ছাইর দাগ। সে নিজেকে বোঝায়, পুরনো বাড়ি, কাঠের সাউন্ড, ইলিউশন। পরের দিন সে পুরো বাড়িতে সিসিটিভি লাগায়। তৃতীয় রাত, রেকর্ডিং। আবার 3টে, পায়ের শব্দ, দরজায় হালকা টোকা, টক টক, খুলে দাও। এবার সে পরিষ্কার শুনতে পেল মেয়েলি কণ্ঠ। সে দরজা খোলে না। সকালে সিসিটিভি ফুটেজ দেখে। ভিডিওতে কিছুই নেই, কিন্তু অডিওতে স্পষ্ট পায়ের শব্দ, তারপর ফিসফিস, আমি একা। রিয়াদের হাত ঠান্ডা হয়ে যায়। শ্মশানের গল্প। পাড়ার এক বৃদ্ধকে জিজ্ঞেস করলে তিনি দীর্ঘশ্বাস ফেলেন। এই বাড়িতে আগে করিম দাহকর্মী থাকত। তার একটা মেয়ে ছিল, মিতা, বয়স 12। এক রাতে আগুন লেগে যায় ঘরে। মেয়েটা বাঁচেনি। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে অন্য কিছু। তারপর থেকে মেয়েটাকে মাঝরাতে দেখা যায়, শ্মশান থেকে বাড়ি পর্যন্ত হাঁটে। রিয়াদ হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু সেই রাতেই সব বদলে গেল। আয়নার ভেতর। রাত 2:58। ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সে দেখে তার পেছনে কেউ দাঁড়িয়ে। সে ধীরে ঘুরে তাকায়, কেউ নেই। আবার আয়নার দিকে তাকায়। এইবার পরিষ্কার দেখা যায় পোড়া মুখের একটা শিশু, চামড়া গলে ঝুলে আছে, চোখের জায়গায় কালো গর্ত। সে ধীরে বলে, তুমি আমাকে দেখছো? রিয়াদ চিৎকার করে আলো জ্বালায়। আয়না ফেটে যায়। শেষ রাত। সেদিন বাইরে প্রচণ্ড ঝড়। বাড়ির দরজা নিজে থেকে খুলে যায়। ভেতরে ধীরে ধীরে ছাই উঠতে শুরু করে। পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়। হঠাৎ সে বুঝতে পারে সে আর ঘরে নেই। সে দাঁড়িয়ে আছে শ্মশানের মাঝখানে। চারপাশে অর্ধেক পোড়া চিতা। আকাশ কালো। তার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে। এবার মুখ পুরো স্পষ্ট। সে হাত বাড়ায়। তুমি তো বলেছিলে আমাকে একা রাখবে না। রিয়াদ দৌড়াতে চায়, কিন্তু পা নড়ে না। হঠাৎ চারদিক থেকে আগুন জ্বলে ওঠে। মেয়েটি তার হাত ধরে, চামড়ায় আগুনের মতো জ্বালা। সে শেষবার চিৎকার করে। তারপর সব অন্ধকার। পরদিন সকাল। পুলিশ আসে। বাড়ি খালি, কোনো ভাঙচুর নেই, কিন্তু ঘরের মাঝখানে পড়ে আছে এক মুঠো কালো ছাই, আর দেওয়ালে আঙুল দিয়ে লেখা, এখন আমি একা নই। রিয়াদ আর কখনো পাওয়া যায়নি। তানভীর কখনো একা থাকতে ভয় পেত না। ঢাকায় চাকরি নিয়ে আসার পর সে ইচ্ছে করেই একা একটা ফ্ল্যাট নিয়েছিল। পুরনো বিল্ডিং, ভাড়া কম, লোকজন কম, তার কাছে এগুলোই সুবিধা ছিল। ফ্ল্যাটে ওঠার দিন কেয়ারটেকার শুধু একটা কথা বলেছিল, ভাই, রাতে যদি অচেনা নম্বর থেকে কল আসে, ধরবেন না। তানভীর ভেবেছিল এটা সিম বিক্রেতাদের ঝামেলা নিয়ে বলা। সে হাসছিল, কিন্তু প্রথম রাতেই হাসিটা মিলিয়ে গেল। প্রথম কল, সময় 2:47 AM।
রাত 2:47। ফোনের তীক্ষ্ণ রিং তাকে ঘুম থেকে টেনে তোলে। স্ক্রিনে অচেনা নম্বর, কোনো নাম নেই, শুধু নম্বর। সে একটু বিরক্ত হয়, রিসিভ করে, কিন্তু ওপাশে কেউ কথা বলে না, শুধু ভারী শ্বাস, ধীর, গভীর, খুব কাছে। হ্যালো? কোনো উত্তর নেই। কল কেটে যায়। সেভাবে কেউ মজা করছে, কিন্তু পরের রাতেও ঠিক 2:47 পুনরাবৃত্তি। 3 রাত ধরে একই ঘটনা, একই সময়, একই শ্বাস। চতুর্থ রাতে তানভীর কল রেকর্ড করার সিদ্ধান্ত নেয়। ফোন কানে দিতেই শরীর ঠান্ডা হয়ে যায়। এইবার শ্বাসের মাঝে ক্ষীণ ফিসফিসানি। সে প্রথমে বুঝতে পারে না, পরে রেকর্ডিং প্লে করে। স্পষ্ট শোনা যায়, আমি তোমার পেছনে। তার বুকের ভেতর যেন কিছু থেমে যায়। ঠিক তখনই তার ঘরের দরজা ধীরে ধীরে ক্যাচ করে খুলে যায়। সে ধীরে ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। আয়নার ঘটনা। তানভীর নিজেকে শান্ত করতে বাথরুমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে পানি ছেটায়। হঠাৎ আয়নায় দেখে তার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে, মানুষের মতো, কিন্তু মুখ অস্পষ্ট। সে ঘুরে তাকায়, ঘর খালি। আবার আয়নায় তাকালে ছায়াটা একটু কাছে, তার ঘাড়ের ঠিক পেছনে। সে চিৎকার করে আলো জ্বালায়। ছায়া নেই, কিন্তু আয়নার নিচে আঙুলের দাগ, যেন কেউ ভেতর থেকে ছুঁয়েছে। নম্বরের রহস্য। পরদিন তানভীর নম্বরটা ট্র্যাক করার চেষ্টা করে। এক বন্ধুর মাধ্যমে জানতে পারে এই নম্বরের মালিক 1 বছর আগে মারা গেছে। মৃত্যুর কারণ আত্মহত্যা। স্থান এই একই ফ্ল্যাট। সময় 2:47 AM। তানভীরের শরীর দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। সে কেয়ারটেকারের কাছে যায়। বৃদ্ধ লোকটা চুপ করে থাকে। অনেক অনুরোধের পর বলে, ও ছেলে গলায় দড়ি দিয়েছিল, কিন্তু মৃত্যুর আগে কয়েকদিন বলতো কেউ তাকে ফোন করে। রাত 2:47। তানভীর আর কিছু বলতে পারে না। কল বদলে যায়। সেদিন রাত ফোন আবার বাজে। 2:47। এইবার ভিডিও কল। হাত কাঁপতে কাঁপতে সে রিসিভ করে। স্ক্রিনে সে নিজের ঘরই দেখতে পায়, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলটা অদ্ভুত। মনে হয় কেউ তার পেছন থেকে লাইভ করছে। ধীরে ধীরে স্ক্রিনে দেখা যায় তার পেছনে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া, লম্বা, মাথা বাঁকা। ধীরে ধীরে ছায়াটা তার দিকে ঝুঁকে আসে। সে ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু ফোনের স্ক্রিনে ছায়াটা এখন তার ঘাড় ছুঁয়ে আছে। হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে লেখা, এখন তোমার পালা। কল কেটে যায়। শেষ রাত। তানভীর সিদ্ধান্ত নেয় সে আজ জেগে থাকবে। সময় 2:46। তার হাত কাঁপছে। ঘড়ির কাঁটা 2:47 ছোঁয়ায়। ফোন বাজে না। সে একটু স্বস্তি পায়। ঠিক তখনই তার ঘরের ভেতর থেকে ফোনের রিং শোনা যায়, কিন্তু তার ফোন তো তার হাতেই। রিং আসছে বেডরুমের কোণ থেকে। সে ধীরে ধীরে এগিয়ে যায়। অন্ধকারে একটা ফোন পড়ে আছে, স্ক্রিন জ্বলছে। স্ক্রিনে দেখা যাচ্ছে সে নিজেই, কিন্তু ভিডিওতে সে ঘুমিয়ে আছে বিছানায়, আর তার পাশে দাঁড়িয়ে সেই ছায়া। ছায়াটা ক্যামেরার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে স্ক্রিনের ভেতর থেকে হাত বের করতে থাকে। তানভীর চিৎকার করে পেছাতে যায়, কিন্তু পেছনে দেয়াল। ফোনের স্ক্রিনে ছায়াটা ফিসফিস করে, তুমি তো ধরেছিলে। হঠাৎ পুরো ঘর অন্ধকার। পরদিন পুলিশ দরজা ভেঙে ঢোকে। ঘর এলোমেলো নয়, কিন্তু তানভীর নেই। বিছানার পাশে পড়ে আছে তার ফোন। শেষ রেকর্ডিং প্লে করলে শোনা যায় দুজনের শ্বাস, একটা তানভীরের, আরেকটা খুব ভারী। রেকর্ডিংয়ের শেষে ক্ষীণ হাসি, তারপর লাইন কেটে যায়। বিশ্ববিদ্যালয়ের পুরনো হোস্টেল ভবনটা দূর থেকে দেখলেই বোঝা যায় এখানে অনেক ইতিহাস লুকানো। 4তলা বিল্ডিং, রং উঠে গেছে, করিডোরে সবসময় হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ। কিন্তু সবচেয়ে বেশি আলোচিত ছিল একটি রুম, 307 নম্বর রুম। 3 বছর ধরে বন্ধ। কেউ সেখানে থাকে না, কেউ থাকতে চায় না। নিষিদ্ধ কক্ষ। সজীব ছিল 2য় বর্ষের ছাত্র, কৌতূহলী, একটু দুঃসাহসী। প্রথম দিন হোস্টেলে উঠেই সে শুনল, 307-এ যাস না। কারণ কেউ ঠিক জানে না, শুধু গল্প আছে। কেউ বলে এক ছাত্র সেখানে আত্মহত্যা করেছিল, কেউ বলে সে পাগল হয়ে গিয়েছিল। এক রাতে সজীব ঠিক করল সে নিজেই দেখবে। করিডোরে তখন রাত 1টা, সবাই ঘুমিয়ে। সে 307-এর সামনে দাঁড়ায়। দরজায় তালা, কিন্তু পুরনো। 2 মিনিটেই খুলে যায়। দরজা খুলতেই ঠান্ডা বাতাস তার মুখে লাগে। ভেতরে অন্ধকার, ধুলো জমে আছে সব কিছুতে। একটা খাট, একটা ভাঙা টেবিল, আর দেয়ালে কালো দাগ। সে মোবাইলের আলো ফেলতেই দেখতে পেল দেয়ালে লেখা,
আমি একা নই। লেখাটা যেন আঙুল দিয়ে টেনে লেখা। প্রথম রাতের পরিবর্তন। সজীব মজা করে রুমে বসে কিছু ছবি তোলে, কিন্তু বের হওয়ার সময় তার মনে হয় কেউ যেন তাকে দেখছে। ঘাড়ের পেছনে ভারী দৃষ্টি। সে পেছনে তাকায়, কেউ নেই। সেদিন রাতে নিজের রুমে ঘুমাতে গিয়ে অদ্ভুত স্বপ্ন দেখে। সে ৩০৭-এ দাঁড়িয়ে। ঘরের মাঝখানে একটা ছেলে বসে আছে, মাথা নিচু। হঠাৎ সে মুখ তোলে। মুখ নেই, চামড়ার জায়গায় ফাঁকা অন্ধকার। সজীব ঘুম ভেঙে উঠে বসে। সময় ৩:০৭ AM। ফিসফিসানি শুরু। পরদিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। সে একা থাকলে কারুর ফিসফিসানি শুনতে পায়। তুমি কেন ঢুকেছিলে? তুমি এখন জানো? বন্ধুরা বলে সে নাকি রাতে ঘুমের মধ্যে কথা বলে। একদিন তার রুমমেট বলে, তুই কাল রাতে কার সাথে কথা বলছিলি? সজীব চমকে ওঠে। সে তো একাই ছিল। আয়নার বিভ্রম। এক রাতে সে বাথরুমে যায়। আয়নায় তাকিয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ সে বুঝতে পারে আয়নার ভেতরের সে একটু দেরিতে নড়ছে। ১ সেকেন্ড দেরি। তারপর আয়নার ভেতরের সে ধীরে হাসে, কিন্তু বাস্তবে সে হাসছে না। তার শরীর জমে যায়। আয়নার ভেতরের সে ফিসফিস করে, আমি তো এখানে আছি। হঠাৎ লাইট নিভে যায়। সত্য উন্মোচন। লাইব্রেরিতে পুরনো পত্রিকা ঘেঁটে সজীব জানতে পারে ৩ বছর আগে রুম ৩০৭-এ থাকা এক ছাত্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে বলতো আয়নার ভেতরে আরেকজন থাকে। এক রাতে সে নিজের গলায় দড়ি দেয়। সময় ৩:০৭ AM। তার মৃত্যুর আগে দেয়ালে লিখে যায়, আমি একা নই। সজীবের হাত কাঁপতে থাকে, কারণ সে জানে দেয়ালের লেখাটা আগের চেয়ে নতুন দেখাচ্ছে। ভেতরের পরিবর্তন। ধীরে ধীরে সজীব বদলে যেতে থাকে। সে একা একা হাসে, ক্লাসে মন দেয় না। রাতে সে আবার ৩০৭-এ যায়। এবার দরজা খোলা। ভেতরে বাতাস নেই। আয়নাটা ঠিক করা। সে আয়নার সামনে দাঁড়ায়। আয়নার ভেতরে সে একা না, তার পেছনে দাঁড়িয়ে সেই মুখহীন ছেলে। ছেলেটা ধীরে তার কাঁধে হাত রাখে। বাস্তবে সে কিছু অনুভব করে না, কিন্তু আয়নায় স্পষ্ট দেখা যায়। শেষ রাত। রাত ৩:০৬। করিডোরে সবাই ঘুমিয়ে। হঠাৎ ৩০৭ থেকে চিৎকার। বন্ধুরা দৌড়ে আসে। দরজা ভেতর থেকে বন্ধ। ৩:০৭ বাজতেই চিৎকার থেমে যায়। দরজা ভেঙে সবাই ঢোকে। ঘর ফাঁকা, খাট খালি, কেউ নেই। কিন্তু দেয়ালে নতুন লেখা, এখন আমরা ২ জন। আয়নাতে তাকিয়ে এক বন্ধু হঠাৎ পিছিয়ে যায়, কারণ সে আয়নায় দেখে রুমের কোণে সজীব দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে সেখানে কেউ নেই। আয়নার ভেতরের সজীব ধীরে মাথা তোলে এবং হাসে। উপসংহার। তারপর থেকে ৩০৭ নম্বর রুম আবার বন্ধ, কিন্তু মাঝে মাঝে রাত ৩:০৭ AM করিডোরে ফিসফিসানি শোনা যায়। তুমি কি একা? হোস্টেলের নতুন ছাত্ররা গল্পটা জানে না, কিন্তু যারা জানে তারা আয়নায় তাকাতে ভয় পায়, কারণ কখন যে প্রতিবিম্ব বদলে যাবে কেউ জানে না।